আচ্ছা, তো ডিভিশন অফ লেবার ইন সোসাইটি দুর্গেমের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ। এবং এই যে গ্রন্থটা বা এই যে আলোচনা দেবে দুর্গেমের ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, সেখানে তিনি বেসিক্যালি যে মোরাল ক্রাইসিস দেখা যাচ্ছে বর্তমান সময়ে, সেটাকে তিনি রেকগনাইজ করেছেন। এবং এই মোরাল ক্রাইসিস প্রসঙ্গেই তার এই পুরো আলোচনা বা বক্তব্য বলা চলে। হ্যাঁ, দুর্গেম বলছেন, তিনি দেখাচ্ছেন যে এই যে তার যে সোশিওলজি, দ্য নিউ সায়েন্স অফ সোশিওলজি, অর্থাৎ তার যে সমাজতত্ত্বের যে বিজ্ঞান গড়ে তুলতে চেয়েছিলেন, সেখানে তিনি এই মডার্ন ক্রাইসিস অফ মোরালিটি, আধুনিক সময়ে বা আধুনিক সমাজে যে নৈতিকতার যে ক্রাইসিস দেখা যাচ্ছে, সেই বিষয়টার উপর তিনি আলোকপাত করেছেন। ঠিক আছে? এবং দুর্খেমের সময়কালে, মানে তার সমসময়ে, তিনি যে সময়ে লিখছেন এটা, আর সেই সময়ে ফ্রান্সে একটা মোরাল ক্রাইসিস দেখা গিয়েছিল। এবং তখন ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, ফরাসি বিপ্লব হচ্ছে। এর ফলে ইন্ডিভিজুয়াল অধিকার তার বৃদ্ধি পাচ্ছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিকাশ হচ্ছে। কি, এবং ফ্রেঞ্চ রেভলিউশনের পরে একটা তো ম্যাসিভ সমাজ পরিবর্তন হয়েছিল, এবং এই সামাজিক পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে সেখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিকাশ লাভ করছে, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ইন্ডিভিজুয়ালিজম বিকাশ লাভ করছে। তারপর তোমার যেটা বললাম যে রাইট অফ ব্যক্তির অধিকার, সেগুলোকে ইম্পর্টেন্স পাচ্ছে। এর সাথে সাথে এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকাশ, এটা কিন্তু যে ট্র্যাডিশনাল অথরিটি এবং রিলিজিয়াস বিলিফসের উপর একটা অ্যাটাক আনছে। অর্থাৎ এই যতই ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধি পাবে, ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা যতই রেকগনাইজড হবে, ততই কিন্তু যে ট্র্যাডিশনাল অথরিটিগুলো ছিল বা যে রিলিজিয়াস ডগমাগুলো ছিল, সেগুলো কিন্তু কোথাও না কোথাও তাদের যে ডোমিনেন্ট রোলটা ছিল, সেটা কিন্তু অ্যাটাক হবে, বা সেটা কিন্তু আর সেই ডোমিনেন্সটা থাকবে না। ঠিক আছে? অর্থাৎ যখন তুমি নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা পাবে, তখন তোমার কিন্তু ধর্ম যেটা বলে দিচ্ছে, তুমি সেটা কিন্তু মেনে চলবে না বলতে এই অর্থে, সেখানে তোমার নিজের মতামত গুরুত্ব পাবে। ঠিক আছে? অর্থাৎ যখন সেই জন্য দেখাচ্ছে যে ফ্রান্সে ফরাসি বিপ্লবের পর ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু ধর্মের যে ধর্মীয় বিশ্বাস বা যে ট্র্যাডিশনাল অথরিটি, এইগুলোর যে শক্তি ছিল, সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। ঠিক আছে? এবং এর সাথে সাথে যে রেভলিউশনারি গভর্নমেন্ট ছিল, তার পতন দেখা যাচ্ছে। এবং মিড 19th এন্ড 20th সেঞ্চুরিতে, অর্থাৎ ঊনবিংশ বিংশ শতাব্দীতে, সেখানকার যে সোশ্যাল অর্ডারটা ছিল, সামাজিক শৃঙ্খলা ছিল, সেটা কোথাও না কোথাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং সেই সময় দাঁড়িয়ে মানুষ কিন্তু সোসাইটি থেকে নিজের কথা বেশি ভাবছে। যে ফরাসি বিপ্লবের পর যে ম্যাসিভ পরিবর্তনটা হয়েছিল, এবং সেটা সমাজ জীবনে ব্যক্তিগত পরিসরেও সেটা ঘটেছিল। দেখা দেখা যাচ্ছে সেখানে ইন্ডিভিজুয়াল ফ্রিডম বৃদ্ধি পাচ্ছে। এবং এই বৃদ্ধি পাওয়ার দরুন যে রিলিজিয়াস ডগমাগুলো ছিল, ধর্মীয় যে প্রভাব প্রতিপত্তি ছিল, ধর্ম যে সবকিছু ডিফাইন করতো, ট্র্যাডিশনাল অথরিটি যে সবকিছু ডিফাইন করতো, এইগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এগুলোকে মানুষ মানছে না, মানুষ সোসাইটির চেয়ে নিজের কথা বেশি ভাবছে। ঠিক আছে? ফলে এক ধরনের মোরাল ক্রাইসিস দেখা যাচ্ছে সেই সময়, বা মোরাল ক্রাইসিসের কথা বিভিন্ন সমাজতাত্ত্বিকেরা বলেছেন। একটা নৈতিক ক্রাইসিস দেখা যাচ্ছে, যে মানুষ সোসাইটির কথা ভাবছে না, সবাই ইন্ডিভিজুয়াল ফ্রিডমের ডেভেলপমেন্টের ফলে সবাই নিজের কথা ভাবছে। ইভেন দেখা যাচ্ছে যে সেখানে শেষ 100 বছরে 3টে মোনার্কির পরিবর্তন হচ্ছে, 2টো সাম্রাজ্যবাদের পরিবর্তন হচ্ছে, এবং ইভেন 14বার কনস্টিটিউশন পরিবর্তন হয়েছে। মানে এই একটা বহুবিধ বা একটা কি বলবো, বহুবিধি বলা চলে, যে নানান পরিবর্তনের মধ্যে যাচ্ছে, যে একটা দেশে 14বার, 100 বছরের মধ্যে 14বার কনস্টিটিউশন পরিবর্তন হচ্ছে, 3টে সাম্রাজ্যবাদের পতন হচ্ছে, দুবার রাজতন্ত্র ভেঙে যাচ্ছে। ফলে ফলে এই যে সোসাইটি যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে তৎকালীন সোশ্যাল সায়েন্টিস্টরা বা বিভিন্ন মনীষীরা মনে করেছেন যে এইগুলো সোশ্যাল অর্ডারের জন্য বিপজ্জনক। অর্থাৎ সোসাইটির যে সোশ্যাল অর্ডার মেনটেন হচ্ছে, সামাজিক শৃঙ্খলা রক্ষা হচ্ছে, এই পরিবর্তনগুলো, এই ম্যাসিভ পরিবর্তন, এত দ্রুত পরিবর্তন কিন্তু সমাজের অর্ডারকে বিঘ্নিত করবে, অর্ডারগুলো কিন্তু মেনটেন
হবে না বা হচ্ছে না বলে তারা মনে করেছিলেন। ঠিক আছে? এবং সেই সময় দাঁড়িয়ে আগস্ট কিন্তু, হ্যাঁ, যে ডিভিশন অফ লেবারের যে ইনক্রিজ হচ্ছে সেটার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি বলছেন যে এই সমস্ত কিছুর ফলে যে কমন ভ্যালুস গুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে সেগুলো ইম্পর্টেন্স হারাচ্ছে। হুম। এবং এই মডার্ন সোসাইটিতে বিভিন্ন মানুষের ডিফারেন্ট কাইন্ড অফ জব হচ্ছে, বিভিন্ন পেশা চলে আসছে, যে এক একটা মানুষ আর জীবনযাত্রাটা এক ধরনের থাকছে না। এক একটা মানুষ এক এক ধরনের জীবনযাত্রা অতিবাহিত করছে, অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? হুম। তো এই সমস্ত ক্রাইসিসের মধ্য দিয়ে মিড 19 বা 20 সেঞ্চুরি সোসাইটি এগিয়ে যাচ্ছিল। ক্লিয়ার? এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত কিছু পরিবর্তনের পর যখন যে মোরাল ভ্যালুস গুলো বা কমন ভ্যালুস গুলো পরিবর্তন হচ্ছে, সেগুলোর প্রতি মানুষ ইন্টারেস্ট হচ্ছে না, সেইগুলো মানুষের কাছে ইম্পর্টেন্স হচ্ছে না, মানুষ নিজের কথা ভাবছে, ডিফারেন্ট কাইন্ড অফ জব উঠে আসছে, প্রত্যেক মানুষ তার জীবনযাত্রা তার পাশের জন্য থেকে আলাদা হচ্ছে। ঠিক আছে? এর ফলশ্রুতি হিসেবে পিপল আর উইল নট স্যাক্রিফাইস ইন টাইমস অফ সোশ্যাল নিডস। সে কিন্তু সমাজের প্রয়োজনে নিজস্ব যে চাহিদা সেগুলোকে কিন্তু স্যাক্রিফাইস করছে না। তার কাছে সোশ্যাল নিডসের তুলনায় ইন্ডিভিজুয়াল নিডস বেশি প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ যে রিলিজিয়ন বেসড সোসাইটি ছিল, যে কমন যে রিলিজিয়ন বেসড সোসাইটি ছিল, বা যেটাকে বলছি আমরা কমন ভ্যালুস বা একটা কালেকটিভ কনসেন্স দেখা যাচ্ছিল, সেইগুলো কিন্তু আস্তে আস্তে ইম্পর্টেন্স লেস হয়ে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্স আস্তে আস্তে কমে আসছে। এবার দুর্খেম তার এই যে ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে দেখাচ্ছে যে মডার্ন সোসাইটি ইজ নট হেল্ড টু গ্যাদার এ সিমিলারিস্টিক বিটুইন পিপল হু ডু বেসিক্যালি সিমিলার থিংস। যে এই ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে দেখাচ্ছে যে আধুনিক সমাজ কিন্তু, যে সেই সমস্ত মানুষের বা আধুনিক সমাজে মানুষদের মধ্যে সিমিলারিটিস কম দেখা যাচ্ছে, যে তারা একই ধরনের কাজ করছে, এই সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে না, বা এই সমস্ত কিছুর দ্বারা কিন্তু আধুনিক সমাজ গঠিত নয়, কম্পোস্ট নয়। বরং এই ডিভিশন অফ লেবারের ফলে তারা কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যেটা আকাশকোট দেখাননি। আকাশকোট দেখাচ্ছেন যে ডিভিশন অফ লেবারের ফলে সোশ্যাল অর্ডার ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার একটা ইয়ে দেখাচ্ছে, যে সোশ্যাল নিডস গুলো মানুষের কাছে ইম্পর্টেন্স হারাচ্ছে। কিন্তু দুর্খেম এখানে দেখাচ্ছেন যে যে ডিভিশন অফ লেবারের ফলে একদিকে যেমন মানুষের মধ্যে সিমিলারিটিস কমে যাচ্ছে, সবাইকার জীবনযাত্রা এক ধরনের হচ্ছে না, আবার ঠিক তিনি এটাও বলছেন যে এর ফলে কিন্তু ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে একে অপরের প্রতি। ক্লিয়ার? এবং দুর্খেম তো একজন ফাংশনালিস্ট ছিলেন, তিনি একজন ক্রিয়াবাদী তাত্ত্বিক, এবং তিনি সোশ্যাল সলিডারিটির কথা বলছেন। সলিডারিটি বলতে সংহতি, সমাজে কিভাবে সংহতি রক্ষা হয়, এবং এই সংহতি রক্ষা করতে গিয়ে তিনি দুই ধরনের সংহতির কথা বলছেন। একটা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি, আর একটা হচ্ছে অর্গানিক সলিডারিটি। মেকানিক্যাল সলিডারিটি বা যান্ত্রিক সংহতি, অর্গানিক সলিডারিটি বা যেটাকে বলা হচ্ছে জৈবিক সংহতি। যান্ত্রিক বা জৈবিক সংহতি, মেকানিক্যাল সলিডারিটি বা এবং অর্গানিক সলিডারিটি। দুর্খাম দেখাচ্ছে যে এবং এই যে মেকানিক্যাল সলিডারিটি আর অর্গানিক সলিডারিটি, সমাজে যে দুই ধরনের সংহতি দেখা যাচ্ছে দুটো সোসাইটিতে, এটা পসিবল হচ্ছে, এটা বা এই সলিডারিটি চেঞ্জ হচ্ছে বিকজ অফ ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজনের ফলে। ঠিক আছে? এই ডিভিশন অফ লেবারের ফলে সোসাইটির যে স্ট্রাকচার, সে স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? মেকানিক্যাল সলিডারিটি কোন সোসাইটি দেখা যায়, এবার আমি বললে আগের কথাগুলো যেগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে। মেকানিক্যাল সলিডারিটি কোন সোসাইটি দেখা যায়? দুর্খেম বলছেন যে সোসাইটি ইজ ক্যারেক্টারাইজড বাই মেকানিক্যাল সলিডারিটি ইজ ইউনিফাইড বিকজ অল পিপল আর জেনারেলাইজড। The bond among the people is that they are all engaged in similar activities and have similar responsibilities. অর্থাৎ মেকানিক্যাল সলিডারিটি দেখা যায় সেই সমস্ত সমাজে যেখানে
অর্থাৎ যেখানে তার সমাজস্থ ব্যক্তিবর্গের একটা সাধারণীকরণ করা হচ্ছে, যেখানে সবাইকার একই ধরনের দায়িত্ব পালন করছে, যেখানে কোনো ডিফারেন্সিয়েশন থাকছে না, সকলের জীবনযাত্রা একই জীবদেহের মতো, সেখানে সেই সমস্ত সমাজে মেকানিক্যাল সলিডারিটি দেখা যাচ্ছে। মূলত প্রিমিটিভ যে সোসাইটিগুলো ছিল, আদিম যে সমাজ ছিল, ছোট ছোট সমাজ যে ছিল, সেইগুলোতে মেকানিক্যাল সলিডারিটি দেখা যেত। এখানে কোনো ডিফারেন্সিয়েশন ছিল না, এখানে কিছু কমন ভ্যালুজ ছিল, স্ট্রং কালেকটিভ কনসার্ন ছিল, স্ট্রং যেটাকে বলা হচ্ছে বিশ্বজনীন সচেতনতা ছিল, যেগুলোর দ্বারা গোষ্ঠী জীবন বা গ্রুপ লাইফ সোসাইটি পরিচালিত হতো। যেমন ধরো যে সেই সময় দাঁড়িয়ে যত পরিবার রয়েছে প্রিমিটিভ সোসাইটিতে, পুরুষেরা শিকারে যেত, মেয়েরা বাড়ির মধ্যে সন্তান প্রতিপালন বা বা ধরো বা গৃহকর্মের কাজ তারা এগুলো করতো, সবাই করতো এটা। এখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যাচ্ছে না যে এই বাড়িতে পুরুষ কাজে যাচ্ছে, অন্য বাড়িতে পুরুষ অন্য কাজ করছে, সেটা না, সবাই স্বীকার করছে, সমস্ত ছেলেরা স্বীকার করছে, সমস্ত পুরুষেরা স্বীকার করছে। ক্লিয়ার? সমস্ত মেলরা তারা কিন্তু শিকারে যাচ্ছে, হান্টিং গ্যাদারিং এ যাচ্ছে, এবং মেয়েরা তারা কিন্তু হাউস হোল্ড বা তারা কিন্তু গৃহস্থলীর কাজ করছে। এই 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 ধরনের সমাজে যে সলিডারিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি। মেকানিক্যাল সলিডারিটি বলতে বোঝাচ্ছে যে যেটাকে বাংলা যান্ত্রিক, অর্থাৎ এখানে লাইফস্টাইল গুলো বা এখানে জীবনগুলো অনেকটা মেকানিক্যাল। মেকানিক্যাল বলতে যে একই ধরনের, মানে মেকানিক্যাল বলতে বোঝাচ্ছে যে এই যে বললাম যে এখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যাচ্ছে না, এখানে কোনো ডাইভার্সিটি পরিলক্ষিত হয় না, এখানে কিছু কমন ভ্যালুস থাকছে, স্ট্রং কালেকটিভ কনসার্স থাকছে। কালেকটিভ কনসার্স বলতে বোঝাচ্ছে যৌথ বিবেক বোধ, যেটাকে বলা হচ্ছে কালেকটিভ কনসার্স বলতে বোঝাচ্ছে যে এই যে একই ধরনের মূল্যবোধ, একই ধরনের রীতিনীতি দ্বারা যখন পরিচালিত হয় একটা গোষ্ঠীবদ্ধ মানুষ, সেটাকে বলা হচ্ছে কালেকটিভ কনসার্স। হ্যাঁ, অর্থাৎ এই যে বিবেক বলতে যৌথ, কালেকটিভ বলতে যৌথ, অর্থাৎ এই যে প্রত্যেক পুরুষ তারা মনে করছে তাদের কাজ বাড়ির বাইরে স্বীকার করা, প্রত্যেক মেয়ে মনে করছে তাদের কাজ বাড়ির ভেতরে, এখানে কোনো বৈচিত্র্য দেখা যায় না যে কোনো মেয়ে বাইরে কাজ করছে এরকম দেখা যায় না, বা কাজের ক্ষেত্রে এত ডিফারেন্সিয়েশন নেই, সবাই হান্টিং গ্যাদারিং করে, সবাই কৃষি কাজ করছে, অন্য কোনো কাজ এখানে নেই, অন্য কোনো পেশার সাথে মানুষ যুক্ত হচ্ছে না। এই ধরনের সোসাইটিতে মেকানিক্যাল, এই ধরনের সোসাইটি হচ্ছে, এগুলো হচ্ছে প্রিমিটিভ সোসাইটির উদাহরণ। এবং প্রিমিটিভ সোসাইটিতে যে সলিডারিটি দেখা যায় সেটা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? এখানে জনসংখ্যা কম, ক্লিয়ার, সমাজের যে নিয়ম কানুন, ল, নর্মস, রেগুলেশনস, ভ্যালুস রয়েছে, এগুলো কমন, প্রত্যেক মানুষকে বাধ্যভাবে মেনে চলতে হয় সেগুলো, প্রত্যেক ব্যক্তি সেগুলোর সাথে সহমত পোষণ করেন, সেগুলোকে স্ট্রিক্টলি মেনে চলে, ঠিক আছে? এবং এখানে কোনো বৈচিত্র্যতা বা ডাইভার্সিটি পরিলক্ষিত হয় না, ঠিক আছে? এই ধরনের সলিডারিটিকে বলা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার। এবার সময়ের সাথে সাথে যখন বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, গ্রুপ বা সোসাইটি বৃদ্ধি পেতে থাকলো ডেন্সিটিতে, এবং সোসাইটির মধ্যে বিভিন্ন ডাইভার্সিটিস দেখা যাচ্ছে, ডিফারেন্সিয়েশন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু আস্তে আস্তে এই কালেকটিভ কনসার্নস গুলো উইকেন্ড হয়ে পড়লো, দুর্বল হয়ে পড়লো। এবং বিশেষত মডার্ন সোসাইটিতে যে সলিডারিটি দেখা যায় সেটা হচ্ছে অর্গানিক সলিডারিটি। মডার্ন সোসাইটি অনেক বেশি ডাইভার্স, এখানে এখানে নর্মস ভ্যালুস রয়েছে, কিন্তু সেইগুলোর প্রতি মানুষ এতটা ডেডিকেটেড নয়। খুব স্ট্রং কালেকটিভ কনসেন্স বা রিলিজিয়াস ডগমাস এখানে দেখা যায় না, এখানে ডিফারেন্সিয়েশন পরিলক্ষিত হচ্ছে। এখানে ডিভিশন অফ লেবার দেখা যাচ্ছে, ডিভিশন অফ লেবার কিন্তু প্রিমিটিভ সোসাইটিতে বা মেকানিক্যাল সলিডারিটিতে ছিল না। ডিভিশন অফ লেবার দেখা যাচ্ছে কোথায় না, এই মডার্ন সোসাইটিতে। সেখানে কাজ ভাগ হয়ে যাচ্ছে, সবাই এক কাজ করছে না, কেউ কৃষি কাজ করছে, কেউ হয়তো তুলো তৈরি করছে, কেউ তুলো থেকে সুতো বানাচ্ছে, আর একটা মানুষ সে সুতো থেকে কাপড় তৈরি করছে, কেউ আবার মাটির জিনিস তৈরি করছে, কেউ আবার জুতো তৈরি করছে,
ঠিক আছে? এই যে ডাইভার্সিটিতে দেখা যাচ্ছে, এই যে ডিফারেন্সিয়েশনটা দেখা যাচ্ছে, এই এই এটা হচ্ছে মডার্ন সোসাইটির এক্সাম্পল। মডার্ন সোসাইটিতে এটা দেখা যায়, এবং মডার্ন সোসাইটিতে এই ডিভিশন অফ লেবারের ফলে যে সলিড এই ডিভিশন অফ লেবারের ফলে কি হচ্ছে না, ডিভিশন অফ লেবারের ফলে হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল। যে যে তুলো তৈরি করছে তাকেও কিন্তু, যে তুলো থেকে সুতো তৈরি করছে তার উপর নির্ভরশীল হতে হয়, কারণ সে যদি সুতোটা তৈরি না করে তার তুলোটা তার তুলোটা কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে। আবার যে সুতো তৈরি করছে তাকেও কিন্তু আবার কাপড় যে তৈরি করছে তার উপর নির্ভরশীল, তাকে ওখানে বিক্রি করতে হচ্ছে কাপড়টা, সুতোটা। আবার যে কাপড় তৈরি করছে সে একটা মার্কেটে গিয়ে বিক্রি করছে, তাকেও আবার এই সে যে কাপড় তৈরি করছে তাকেও কিন্তু আবার যে চাষ করছে তার উপর নির্ভরশীল হতে হচ্ছে, আবার যে চাষ করছে তাকেও কিন্তু ওই কাপড় যে তৈরি করছে তার উপর নির্ভরশীল করতে হয়। এই যে পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হচ্ছে সেটা বেসিক্যালি গড়ে উঠছে ডিভিশন অফ লেবারের ফলে, শ্রম বিভাজনের ফলে। এখানে কালেকটিভ কনসায়েন্স কম, যৌথ বিবেকবোধ কম, সকলের মধ্যে ডিফারেন্সিয়েশন দেখা যাচ্ছে। এই এই ধরনের সমাজে যে সলিডারিটি দেখা যায় সেটা হচ্ছে অর্গানিক সলিডারিটি। ক্লিয়ার? অর্থাৎ যে মেকানিক্যাল সলিডারিটির অর্গানিক সলিডারিটির মধ্যে, সলিডারিটি বলতে সংহতি, তো সমাজ কিভাবে টিকে রয়েছে, সমাজের মধ্যে সংহতিতে কিভাবে বজায় থাকছে। প্রিমিটিভ সোসাইটিতে কি ছিল? প্রিমিটিভ সোসাইটিতে কিছু স্ট্রং ভ্যালু সিস্টেম ছিল, কিছু প্রথা ছিল, কিছু রীতিনীতি ছিল, নর্মস ভ্যালুস ছিল, যেগুলো প্রত্যেক মানুষকে বাধ্যভাবে মেনে চলতে হতো। এখানে ডিভিশন অফ লেবার ছিল না, প্রত্যেকে একই কাজ করত। সবাই, সমস্ত পুরুষেরা হান্টিং গ্যাদারিং করতো, পশু শিকার করতো, সমস্ত মেয়েরা বাড়ির কাজ করতো। ক্লিয়ার? এই এগুলো হচ্ছে প্রথা, এগুলো হচ্ছে রুল, এগুলো হচ্ছে তোমার কালেকটিভ কনসেন্স ছিল। এইগুলো তোমার এগুলো ভ্যালু সিস্টেম ছিল, এগুলো প্রত্যেককে মেনে চলতে হতো। ক্লিয়ার? অর্থাৎ এইখানে এইভাবে সোশ্যাল সলিডারিটিটা রক্ষা হতো, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি। এবং আস্তে আস্তে যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, মানুষের মধ্যে ডিফারেন্সিয়েশন বৃদ্ধি পেল, সাথে সাথে কিন্তু শ্রমবিভাজনের চাহিদা দেখা যাচ্ছে, ডিভিশন অফ লেবার গড়ে উঠছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে, এবং এর ফলে পরস্পরের নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে ডিফারেন্ট টাস্ক এন্ড রেসপন্সিবিলিটি গড়ে উঠছে, প্রত্যেকের রেসপন্সিবিলিটি আলাদা আলাদা, প্রত্যেকের কাজ আলাদা আলাদা, এবং এর ফলে পরস্পর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এখান থেকে যে সলিডারিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্গানিক সলিডারিটি। এটা বেসিক্যালি গড়ে উঠছে ডিভিশন অফ লেবারের ফলে, ডিভিশন অফ লেবারের ফলে ইন্টারডিপেন্ডেন্সি গড়ে উঠছে, যেটা কিন্তু মেকানিক্যাল সলিডারিটি দেখা যায় না। কারণ মেকানিক্যাল সলিডারিটিতে বা প্রিমিটিভ সোসাইটিতে যেটাই বলো, সেখানে কোনো কিন্তু ডিভিশন অফ লেবার নেই, সেখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই। সেখানে সোসাইটি যেটা দ্বারা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে কালেকটিভ কনসায়েন্স। সমাজের কিছু কমন ভ্যালুস রয়েছে, কমন নর্মস রয়েছে, যেগুলো প্রত্যেক সদস্যকে বাধ্যভাবে মেনে চলতে হয়। দুর্খের এই প্রসঙ্গে রিপ্রেসিভ লস অ্যান্ড রেস্টিটিউটিভ ল এর কথা বলছেন, দমনমূলক এবং সংশোধনমূলক আইনের কথা বলছেন। এই যে প্রিমিটিভ সোসাইটি, যেখানে একটা স্ট্রং কালেকটিভ কনসেন্স দেখা যাচ্ছে, কিছু কমন ভ্যালুস, রুলস, রেগুলেশন রয়েছে যেগুলো প্রত্যেক মানুষকে মেনে চলতে হয়, যদি কেউ মেনে না চলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা থাকছে। এবং এই প্রিমিটিভ সোসাইটিতে বা অর্গানিক সলিডারিটি যে সোসাইটিতে দেখা যায়, সেই সোসাইটিতে যে ল বর্তমান, যে আইন বর্তমান, সেই আইনকে দুর্খেম বলেছেন রিপ্রেসিভ লস বা দমনমূলক ল। এখানে সোসাইটির যে নর্মস রেগুলেশন রয়েছে, যে কালেকটিভ কনসেন্স রয়েছে, সেগুলো কঠোরভাবে প্রত্যেক মানুষ মানতে বাধ্য থাকে। কেউ যদি না মানে সেটাকে, তাহলে কিন্তু শাস্তির ব্যবস্থা থাকে, দমনমূলক শাস্তি। হয়তো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলো বা প্রচুর কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, রিপ্রেসিভ ল। কিন্তু মডার্ন সোসাইটিতে যেখানে ডিভিশন অফ লেবার দেখা যাচ্ছে, যেখানে ইন্টারডিপেন্ডেন্সি গড়ে উঠছে, সেখানে কিছু রুলস রেগুলেশন রয়েছে, কিন্তু এখানে ল গুলো প্রিমিটিভ সোসাইটির মতো রিপ্রেসিভ নয়, প্রিমিটিভ সোসাইটির মতো রিপ্রেসিভ নয় বা দমনমূলক নয়। এখানে যে আইনগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেস্টিটিউটিভ বা সংশোধনমূলক।
দেখবে জেলের নাম সংশোধনাগার। অর্থাৎ এখানে মনে করা হয় কেউ যদি কোনো ডেভিয়েন্ট বিহেভিয়ার করে, কেউ যদি কোনো ডেভিয়েন্ট বিহেভিয়ার বলতে সোসাইটি যে সোশ্যালি অ্যাকসেপ্টেড যে বিহেভিয়ারগুলো রয়েছে সেগুলোকে যদি কেউ ব্রেক করে, সেগুলোকে যদি কেউ না মানে, সেগুলো হচ্ছে ডেভিয়েন্ট বিহেভিয়ার। কেউ যদি কোনো ডেভিয়েন্ট বিহেভিয়ার করে বা ক্রাইম করে তাহলে তাকে কিন্তু দমনমূলক শাস্তি দেওয়া হচ্ছে না, তাকে কিন্তু আবার সংশোধনযোগ্য মনে করা হচ্ছে। রেস্টিটিউটিভ ল বলতে তাকে সংশোধনাগারে পাঠানো হচ্ছে এবং মনে করা হচ্ছে তার ভুলটা রেকটিফাই করা যায়। তাকে রেকটিফাই করে আবার কিছুদিন, হয়তো 2 বছরের জন্য 5 বছরের পর জেলে পাঠানো হচ্ছে, তাকে আবার পুনরায় মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে। এটাকে বলা হচ্ছে রেস্টিটিউটিভ লস। এগুলো এত কঠোর নয়, এগুলো এত রিপ্রেসিভ বা দমনমূলক নয়। ঠিক আছে? তাহলে মেকানিক্যাল সলিডারিটিতে বা প্রিমিটিভ সোসাইটিতে এই যে ল গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিপ্রেসিভ লস। এখানে সোসাইটির যে কালেকটিভ কনসেন্স বা কমন ভ্যালুজ রয়েছে এটা প্রত্যেককে বাধ্য হয়ে মানতে, যদি কেউ না মানে তাহলে কিন্তু একটা দমনমূলক শাস্তির ব্যবস্থা থাকে। আর মডার্ন সোসাইটিতে যেখানে অর্গানিক সলিডারিটি দেখা যাচ্ছে, সেখানে যে লটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেস্টিটিউটিভ ল। এখানে মনে করা হচ্ছে মানুষের যে ডেভিয়েন্ট বিহেভিয়ার সেটা সংশোধনযোগ্য, তাকে একটা পার্টিকুলার কারণের জন্য সংশোধনের পাঠানো হচ্ছে এবং তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হচ্ছে, রেকটিফাই করা হচ্ছে সংশোধন আকারে। ক্লিয়ার? এটা হচ্ছে ডিভিশন অফ লেবার। তবে দুর্খেম আবার এটাও বলেছেন যে এই যে ডিভিশন অফ লেবারের ফলে যে মডার্ন সোসাইটিতে যে ডিভিশন অফ লেবার রয়েছে, যে অর্থাৎ এই ডিভিশন অফ লেবারটা আবার কখনো কখনো কিন্তু একটা প্যাথোলজি তৈরি করে, একটা ক্রাইসিস তৈরি করে। তিনি প্যাথোলজি নর্মাল প্যাথোলজিক্যালের ভিতর একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনস বলে তিনি কিন্তু এই ডিভিশন লেবারকে ক্রিটিকও করেছেন কয়েকটা জায়গায়। তিনি বলছেন যে এই চূড়ান্ত যে ডিভিশন অফ লেবার, প্রচন্ড যে স্ট্রিক্ট সমবিভাজন, এর ফলে কিন্তু কোথাও না কোথাও তিনি 3টে অ্যাবনর্মাল ফর্মসের কথা বলছেন, যেটাকে বলা হচ্ছে অ্যানোমি ডিভিশন অফ লেবার। সেকেন্ড প্যাথোলজি হচ্ছে যেটাকে বলা হচ্ছে ফোর্স ডিভিশন অফ লেবার। এবং থার্ড হচ্ছে পোরলি কোঅর্ডিনেটেড ডিভিশন অফ লেবার। প্রথমটা কি, অ্যানোমি ডিভিশন অফ লেবার কি না, অ্যানোমি ডিভিশন অফ লেবার রেফার্স টু দ্য ল্যাক অফ রেগুলেশন ইন সোসাইটি দ্যাট that celebrate isolated individuality and refrains from the telling people what they should do. অর্থাৎ এই যে চূড়ান্ত শ্রম বিভাজনের ফলে কিন্তু অনেক সময় শ্রমিকেরা নিজেদেরকে আইসোলেটেড মনে করছে, নিয়ন্ত্রণের অভাবের ফলে, ল্যাক অফ রেগুলেশনের ফলে। ঠিক আছে? সেকেন্ড প্যাথোলজি যেটা বললাম সেটা হচ্ছে ফোর্সেস অফ ডিভিশন অফ লেবার, যে তাকে ফোর্স করা হচ্ছে, তাকে বলতে কাজটা করতে বাধ্য করা হচ্ছে, একই কাজ দীর্ঘদিন করতে বাধ্য করানো হচ্ছে। ঠিক আছে? এবং থার্ড যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেটেড ডিভিশন অফ লেবার, অর্থাৎ তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন দেখা যাচ্ছে না। ঠিক আছে? এই 3টে প্যাথোলজির কথা, বা এই 3টে প্যাথোলজির কথাই বলবো দুর্খেম স্বীকার করেছেন বা দুর্খেম উল্লেখ করেছেন যে মডার্ন সোসাইটিতে এই চূড়ান্ত ডিভিশন অফ লেবারের ফলে যেমন যেমন পরস্পরের প্রতি একটা ইন্টারডিপেন্ডেন্সি বাড়ছে, তেমন 3টে প্যাথোলজি দেখা যাচ্ছে। ঠিক আছে? এর কিছু নেগেটিভ দিকও রয়েছে। প্যাথোলজি বলতে বেসিক্যালি নেগেটিভ দিক। হ্যাঁ, তো এই নেগেটিভ দিকগুলো 3টে ডিভিশন অফ লেবারের বললাম। সেটা এটা হচ্ছে দুর্খেমের ডিভিশন অফ লেবার।